বৃক্ষের সারি মেঠো পথে ফিরি পারি রোদ ছায়া আজ যেন খেলছে লুকোচুরি সন্ধ্যার আকাশে আধার চোখাচোখি নিজ প্রতিবিম্বে মুখোমুখি ভাঙা পথ বাড়িতে কে নিজের অচেনা ভিড় ঠেলে সেই পরিচিত মুখ আহত হাত ধরে ছুঁড়ে ফেলে দিয়ে দুঃখ অগোছালো ভাঙা পথ হাত ধরে দেব পারি অন্তিম গল্পে আমি শুধু তোমারই বাবা আপনি না আমাকে কথা দিয়েছিলেন যে রাগটা ধরে রাখবেন না তাই আমি এখন কেন রাগ করতেছেন দুলো ভাই মাফ করে দেন না আজ এই জায়গায় আপনার জীবিত থাকলে এসব কি হইতো তোমার আপা জীবিত নাই এটা ভালো হয়েছে তোমার ভাগ্যের এই কর্মকাণ্ড দেখা লাগে নাই তার আর এটা কি কোনো রাবার দিয়ে মুছে ফেলার মতো ভুল বাবা ছোটবেলা থেকে আমি তোমার আদর্শ দেখে বড় হয়েছি আমি জানি আমি অনেক বড় ভুল করেছি তুমি তো সবসময় বলবা বাবা নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হয় আমি একজনকে ভালোবেসেছি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছি আমি জানি আমি ভুল করেছি বাবা প্লিজ আমাকে মাফ করে দাও সর ওরে বইলা দে যা হবার তো হয়েছে এখন যেন আমার মানিজ্যটা না ডুবায় আর এই খবর যেন বাইরে কেউ না জানতে পারে খবরটা আমি বলে দিলাম কিন্তু আমি সোয়েব কি করো কি আর করবো আমিনগিরি তোর মতো তো রং ঢং করার সময় নেই রে সে খবর দেয় না তো খুশি ছিলাম তুই তো আমার সব রং ডং সুইসা নিয়ে নিলি কেমনে আন্দাজ কর অত ধৈর্য নাই আন্দাজ কর না দোস্ত তুই কি আমার প্রেমিক লাগোস যে তোর লাগে রং ঢং করম যা কবি সরাসরি ক আরে কর না তারপরও খেড়া পাইছে আরে দূর আমাগো গ্রামে আসগর সাহেবের মেয়ে জলি জলি আছে না বিদেশ থেকে আইছে সলি আমগো জলি জমির কাজ করতে করতে তোমার প্রেমের ব্রেনে মরিচা পড়িছে তো আমি এখন কি করবো তারে ফুলের সম্ভাষণ দিতে যাবো তোমার কুমারত্ব বুঝাইতে পারো 9 বছর ধরে নিজের কুমারত্ব তুই ঘুষাইতে পারতেছিস না আর তুই আমারে জ্ঞান দিতে এসেছিস লজ্জা করে না আমার লজ্জা শরম কিছু নাই আমি তোর একটা এত সুন্দর খবর দিলাম আর তুই আমার ব্যথা দিলি মলম স্বরূপ তোর একটা কাজ দিতেছি ব্যথা সেরে দেবো আর শুন না ওই শাহরুখ খানের মতো কুসকুস হতা হে এরকম করি ওর সাথে এটা নিয়া রেস্টি অফিসে যা তুই আমার সব সময় কাজ দিয়া যা যা এটা আজকের দিনের মধ্যে যাইতে হবো আচ্ছা ঠিক আছে আর তুমি কিন্তু ওর সাথে হ্যাঁ
এই ঠিক মতো ধরিস নাম্বার জানোস না কত এসছে হয় 80 দেখছো আমার জমির ভিতরে আরো 2 হাত ভিতরে ঢুকে গেছে। ও 2 হাত তো ঢুকছে আরো ভিতরে ঢুকছে আপনার জমি কাগজ কলম আনছি তো আমিও দাগ খতিয়ান সব আছে মাপলেই সব বাইরে হয়ে যাইব। আমি তো রেহান বাইরে নিয়ে এসেছি রেহান ভাই যেটা ভালো বুঝো এটা করতেছে এই যে আমি সব কাগজপত্র নিয়ে আমিও রেহান বাইরে নিয়ে এসেছি মাপলে বাইরে যাবো মাপলে বাইরে আসতেছো। ও চাচা দুই চাচা ভাতিজ বেলা সতীনের মতো আচরণ করতেছেন কেন? হ্যাঁ এরকম করলে কি জমি পাওয়া যাবো? হ্যাঁ এই আশরাফ ম্যাপ বাইট কর। ম্যাপটা তো দোস্ত তাড়াহুড়োর লেগে আনটা ভুলে গেছি। তুই জমি মাপতে আসছিস ব্যাপার তো ভুলে গেছিস? হ্যাঁ আমি জমি মাপবো কি করে? দাগ নম্বর গেলে জানবো কি ব্যাপার আমি? তুই দেখ মানে তোরে এতদিন ধরে কামে নিচ্ছি বুঝোস তা জমিটা এমনি ঝামেলা তো সত্যি কি কোনো ঝামেলা নাই, আমার দাদার জায়গা 1 চুল পরিমাণ ঝামেলা নাই। ও আপনার দাদাও একদম এই যে জমি দখল পাচ্ছিল আপনিও সেম তাই চাচা তুমি কোন কিন্তু চাচা ভাতিজা একটু থামেন একটু থামেন ও চাচা জমিটা কি মাপবো? অ্যালেক্স আমার কামটা কি করতে দিবি তোরা? উনি তো ঝামেলাটা করতেছে আচ্ছা সব কিছু বহুত অ্যান্সার ভাই দেখ আমার বাপ মানে একটা জমি আছে এই বিয়ে পারল আমার বুঝাই দিয়ে দেন এই লোক আমার জমি ডাক্তারটা পুরে কাজ তাহলে কি একটু চুপ করবি? চাচা জমিটা কি মাপতে দিবেন? হ্যাঁ তাহলে একটু দুজন শান্ত হয়ে দুই পাশে দাঁড়ায় থাকেন, আমরা জমিটা মাপি তারপরে যা করার করেন। ওই যা ওই কর্নারে যা। আপু তুই টেনশন নিতেছিস, আমি আছি তো। আমি বড় লিখিস না যা ঘুমার পর আমি আসতেছি। নিকা কাজ কাম কেমন করতেছিস তোর? ভালোই তো আব্বা, সব ঠিকঠাক চলতেছে। কেন যে আমার কথা শুনলি না? কত করে কইলাম ওকালতি পর পড়লি না, হয়েছিস তা আমি নাকি রে? আব্বা তুমি এই কথা গত 3 বছরে প্রায় 333 বার কইছো। 1000 বার কম, কোনো সমস্যা? সমস্যা হইব কেন? এতবার কইতে তোমার কষ্ট হইতাছে তাই কইলাম আর কি। হয়েছে আর ওকালতি করতে হইব। ওকালতি করতে চাইলে ওদিনে প্র্যাকটিস শুরু করতি, তা তো করস নাই। কত কষ্ট করে তোরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার কষ্টটাই বৃথা গেল। আব্বা এটা তো আমার স্বাধীনতা তাই না আব্বা? গ্রামে আইছি, গ্রামের মানুষজনের সাথে থেকে কাম করতেছি। আর তাছাড়া আমি তো খালি আমিনগিরি করি না, আমার একটা মাছের ঘের আছে, মুরগির খামার আছে। জীবনে বাইসে থাকতে হইলে এর চেয়ে বেশি কিছু দরকার না আব্বা। আর আমি তো তোমার লেগাসি মেনটেন করতেছি। তোরে আর সাফাই গাইতে হবে না। শোন, ওই মাস্টার বাড়িতে জমি জামা নিয়ে কি একটা ঝামেলা হয়েছে, যাইস তো দেখে আসিস। আচ্ছা সময় করে যাবো না একবার। তা আজকে কি নামতেছো কেন? সেটা যাও কেন? ঠিক আছে রান্না করতে না চাইলে করবা না। আজকে আমার খুব একটা কাম কাজ নাই, আমি রান্না করবো না। কি খাবা? আমার কথা মনে আছে? তোমার কথা মনে কেন থাকবে না?
না, এই যে অনেকদিন বাইরে ছিলে, কত মানুষের সঙ্গে দেখা হয়েছে, বন্ধুত্ব এটা সত্যি, অনেক দিন বিদেশে ছিলাম, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে, কিন্তু তোমার মতো পাগল বন্ধু একটা হয়নি। তুমি সে আগের মতোই আছো, একটুও বদলাওনি। বদলে গেছি। সব দেশে কিন্তু সেটা বোঝা যায় না। দূর থেকে চোখ দেখে বোঝা যায়। দূর থেকে চোখের দৃষ্টি দেখে বুঝেছিল, এখন কাছে এসে চোখ দেখে বুঝলাম। তো তারপর কি চিন্তা করলে? থাকবে দেশে নাকি আবার চলে যাবে? দেখি তোমরা সবাই যদি থাকতে দাও আর কি। কি যে বলো না। তারপর বলো তোমার কি অবস্থা, মানে কি করছো? ওই আমি নি, সাথে দুটো খামার আছে, মাছের খামার, মুরগির খামার, চলে যাচ্ছে। বাপরে, অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছো। না, সেরকম কিছু না। সাবু স্যার, জি স্যার। ও এবং বসো। হ্যাঁ, শিওর। বসো বসো। বাবা বললেন যে আপনি আসতে বলেছিলেন, জমি জমার কি নাকি কাজ আছে। ওই বিষয়টা হচ্ছে যে জমি জমার ভাগ বাটারও করতে হবে, বুঝছো? আর আমাদের উত্তরের কিছু জমি আছে, ওগুলো বহুদিন ধরে পড়ে আছে, তো ভাবছি যে ওগুলো একটু ওই সীমানা টিমানা দিব। তো ওই ব্যাপারে আর কি তোমার হেল্প দরকার। ঠিক আছে, তাহলে আমরা আগে কাগজগুলো দেখি, তারপরে কি করা যায় সেটা নিয়ে কথা বলবো না। আপনার কাগজপত্রগুলো কোথায়? হ্যাঁ, তো চলো কাগজপত্র দেখাইছি। ঠিক আছে, চলো আসো আসো। ওকে। আসো। কি বন্ধু, কেমন দেখলা? তুই এমন ভাবে কইতাছিস যেন মায়া দেখতে গেছিলাম। তার চাইতে তো কম তো কিছু না। আরে না, গেছিলাম আজগর স্যারের ওই জমি জমার বিষয়টা দেখতে, জমি জমার ডিলিং করতে আর কি। আর ফিলিংটা কেমন পাইলা? ডিলিং ওই আগের মতোই, বিদেশে গেছে কিন্তু খুব একটা সেন্স লাগেনি। তো একটা বিষয় কি জানোস, ওর চেহারা একটা কথা কইতেছে কিন্তু চোখ দুইটা অন্য কিছু কইতেছে। চোখ দেখে মনে হইতেছে যে কিছু একটা মিসিং। বাবা, চোখ দেখে এত কিছু বুঝলা, আর মনের ভিতর ঢুকতে দিলে পুরো জীবনটাই তো বুঝতে পারলাইতা। আর খেলাইছিল। এখন রেহান, কাগজপত্র যা তোদিন দেখছো আর আজকে যে এই বাকি যা আছে দেখাইলাম, তোর কি মনে হয় মানে সমাধান হবে তো নাকি? সমাধান তো হবে স্যার, সমাধান নিয়ে তো চিন্তা করতেছে না। আগে হতেছে যে আপনার পর্চা দেখলাম, তারপরে জমির কাগজপত্র দেখলাম, দলিল টলিল যেগুলো দেখলাম, সেই অনুযায়ী একটু মাঠে কি অবস্থা সেটার জন্য একটু জমিগুলো দেখতে যাইতে হবে। ওইটা দেখার পরে কাগজপত্র অনুযায়ী জমি জমার যে মাপঝোঁকগুলো আছে সেগুলো যদি ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। না না, ওইটা তুমি চিন্তা করো না, তো দেখতে হবে ওই। তুমি কালকে একটু আসতে পারবা? কালকে? তুমি কালকে সকালে আসো, আমি এই যে নাফিস আসছে, নাফিস শোন, ওই কালকে রেহান আসবে সকালে, তুই কিন্তু থাকবি, তুই ওরে নিয়ে কালকে যাবি। আমি উত্তরপাড়ার যে জমি জমা আছে ওইটার সীমানা টিমানা ভালো মতো বুঝাই দিবি, ঠিক আছে? যা। তা তুমি আইসা পড়ো। জি স্যার। হ্যাঁ শোনো, তুমি ওই সীমানার
জানো বিদেশে না আমি তোমাকে অনেক মিস করতাম, বিশেষ করে তোমার পাগলামিগুলো। এত বড় একটা পাগল ছিল। হ্যাঁ, তখন অনেক পাগল ছিলাম। কি বলতে চাও, তুমি এখন পাগল নাই? তোমার মনে আছে তুমি একবার মানে আমাকে কালো গোলাপ আনতে বলেছিলে? তারপরে আমি কোত্থেকে যেন সেই কালো গোলাপ খুঁজে নিয়ে এসে তোমাকে দিয়েছিলাম। মনে আছে। আর আমার সব থেকে বেশি অবাক লাগে যে তুমি কিভাবে এটা অ্যারেঞ্জ করলা। তা তোমার বিদেশের খবর কি? ওটার কোনো গল্প তো তুমি আমার সাথে করো না। কাটছে সময় তার নিজস্ব গতিতে চলে যাবে, এটাই সময়ের ধর্ম। অনেক ফিলোসফার হয়ে গেছো তুমি। তারপর বলো, তোমার কেমন কাটছে? কাটছে ভালোই। তো বিদেশে একা একা কেউ ছিল না? কি বলতে যাচ্ছি? ওই প্রেম টেম আর কি, মানে কাছের কেউ ছিল না? সবাই কি কাছের হয়? এক বিছানা এক ঘর থেকে লক্ষ যোজন দূরে থাকে মানুষ। আবার দেখবা লক্ষ লক্ষ মাইল দূরে থেকে অনেক বেশি কাছের। ওসব ছাড়ো, তোমার কথা বলো। তোমার কেউ ছিল না? মনের মতো কাউকে পাই। পাওয়ানো তোমার মনের স্পেসটা আরো বড় করতে হবে। আস্ত একটা মানুষকে জায়গা দেওয়ার জন্য স্পেসটা অনেক বড় করে রাখা আছে, কিন্তু সে খিড়কি খুলছেই না। রেয়াল, ওই আমার জমিটার ব্যাপারে তাহলে কিছু কি দেখলা? চাচা, আপনার ভাতিজাটা খচ্চর আছে। সেই জন্যই তো তারে পেদানি দিয়া সাহায্য করতে চাইছিলাম বাবা। এই যে চাচা, আপনার ঘরে জেনারেশনের একটা সমস্যা, কথার আগে খালি হাত চলে। ভায়োলেন্ট হলে চলবো? কি করব, মানে আমি ওরে ছাড়ে দিব? মারামারি করলে তো মামলা খেয়ে যাবেন চাচা। তারে তুই কো, এখন আমার কি করা উচিত? আপনারা কইছিলাম না যে জমির আসল কাগজটা বাইর করেন? হ্যাঁ, ওই কাগজটা বাইর করলে তাইলে আপনি সমস্যা সমাধান করতে সহজ হয়ে যাবো। আমার বন্ধু একটা উকিল আছে, ওরে বলমুনে ও ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? ভাইজান আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। রিয়ান বাবা তাহলে দেখো ব্যাপারটা। ঠিক আছে চাচা, আসি যান, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। আসো মা, ভিতরে আসো। না আসলে খালা নাড়ু বানিয়ে পাঠালো তো, আর বাবাও বললো যে জমির কাগজগুলোর খবর নিতে। তাহলে ভিতরে আসো। না না, এখানেই ঠিক আছে। আমি যাই। ভিতরে বস। না এখানেই তো ঠিক ছিল। আচ্ছা তাহলে এখানে আসো। কি মানে? নাড়ু। থ্যাংক ইউ। বাহ, বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ ওই আর কি। তা আজকার স্যার জমি জমার খবর নিতে পাঠিয়েছেন, কথাটা তো মনে হয় মিথ্যা, তাই না? কথা তো সত্য, পার্সেন্টটা মিথ্যা। বাবা অফিসকে পাঠিয়েছিল, আমি ওকে একটা ধমক দিয়ে নিজেই চলে আসছি। যাক, তাও এই কারণে গরিবের বাড়িতে তোমার পা পড়লো। কার পা? হাতির পা? না, হরিণের পা। মানে? মানে কিছু না। না আসলে কথা বলার তেমন কেউ নাই তো, তাই ভাবলাম
চলে আসি। তো চারপাশটা একটু ঘুরে টুরে দেখো, অনেকদিন তো গ্রামে ছিল না। ওই উচ্ছ্বাসটা আসলে কাজ করে না এখন। মানে কিছু না। আচ্ছা আজকে তাহলে আসি, বাবা আবার খুঁজবে। ওকে, বক্সটা পরে নিয়ে যাবো। থ্যাংক ইউ। সাথে শুনলাম জলি নাকি বাইরে ছিল। আইছিল, ওই আজগর স্যার পাঠাইছিল আগের জমি জমার কি সমস্যা এটা নিয়ে কথা কইতে। আমার তো তা মনে হয় না। সেইটা তোর মনের সমস্যা, তুই মনে মনে মন কলা খা। আমার তো মনের সমস্যা, গ্রামের লোকের যে চোখের সমস্যা। মানে মানে গ্রামের লোকজন জলিদের নানা কথা কইতে চায়, যেমন জলি বিদেশে আউনের পর থেকে বাইরে হয় না, কারোর সাথে দেখা করে না, চাচাও তারে বাইরেতে দেয় না, আর নাকি কাউরে বাড়িতে ডাকেও না। শোন, গ্রামের মানুষের কাজই হইতেছে নানা জনের বিষয়ে নানা কিছু নিয়ে কথা কর, নাইলে তো পেটের ভাত হজম হয় না। মানুষের ধর্মই আসলে এটা, অন্যের বিষয়ে কথা কওয়া, অথচ শরীরে তেনা নেই। মায়া আইসে বিদেশ থেকে, দুইটা কথা কইব না? ঠিক আছে, আমি তো কথার কথা কইলাম, আর তুই এত বিদ্রোহী হয়ে গেলি কেন? ধর বেড়া, কথা বাড়াইস না, ভালো লাগতেছে না। তুই গেছিলি আজকে রেজিস্ট্রি অফিসে? হ গেছিলাম, কাজটা হয় না। আবার যাইতে হইব? হ, তোরই লাগবে। ঠিক আছে। ঠিক আছে, আমি আজকে তাইলে উঠি। হ্যাঁ, কাল দেখা গো, কালকে যাইব। ভালো থাকিস তো। তবে একটা কথা বলি, রাগ করবে না তো? রাগ করার মতো কিছু না। কেমন আছো তোমার? অনেক দিন এই কথা কি আমাকে জিজ্ঞেস করে না। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। কিন্তু সেটা তো আমার প্রশ্নের অ্যান্সার হলো না। সব প্রশ্নের উত্তর শব্দে হয় না। তোমার পছন্দের কালো গোলাপ পাওয়া যায়নি, আজকে তোমাকে আমি আমার পছন্দের রক্ত জমা দিচ্ছি। লাল, লাল তো বিপজ্জনক। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো তবে। সবকিছু কি চেঞ্জ করা যায়? কেন নয়? তোমার এই কেন শব্দের উত্তর আমার কাছে অনেক লম্বা। আমার তো অনেক সময় আছে। কিন্তু আমার যে কথা ফুরিয়ে গেছে। তবে আমার আশা পুরায়নি। ছাড়ো তো এসব। থ্যাঙ্কস ফর দ্য গিফট। তোমার জন্য একটা জিনিস আছে। বেলজার ফিল্মিয়া প্ল্যাটার, মাত্র উপন্যাস, বিষাদে ভরা। কিন্তু বিষাদের উপন্যাস আমাকে দিচ্ছ কেন? আমাকে যত ভালো রিড করতে বলতে। কি? কিছু না। আচ্ছা চলো, আজকে আমার যেতে হবে। মাত্রই তো এলে, আরেকটু সময় আমার সাথে থাকো। ঠিক আছে। থ্যাঙ্কস।
হঠাৎ এখানে? পাশে তো বাবা ছিল, বাসে গেলে পারতাম। তুমি এমন ভাবে কথা বলছো যেন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছি। না মানে বাসেই তো যাওয়া যেত। বাসায় গেলে ব্যাপারটা ঘটতো না। কি করতো না? তোমার বইটা। তো এইটা দিতে বাসেই যাওয়া যেত। হ্যাঁ, বাসায় যাওয়া যেত, তবে এইটার সাথে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে একটা ছোট্ট চিঠি আছে। আচ্ছা, চিঠি। তারপর বইটা কেমন লাগলো পড়ো? ভীষণ ডিপ্রেসিং, ওমেনহুড নিয়ে লেখা, বেশ হৃদয় বিদারক আর কি। চিঠি আসছে আমার জন্য? Mom, it's not possible. কেন চালি? এটা সম্ভব না। আমি সেম ঘটনা আমার জীবনে রিপিট করতে চাই না। আমি পারবো না বলতে। তুমি জানো আমার সাথে কি ঘটেছে? তো তুমি আমাকে জানো, আমি তোমার সব কিছু জানতে চাই। কিন্তু আমি জানাতে চাই না। আর এটা সত্যি যে আমি চেয়েছি আমার জীবনে একটা বন্ধু থাকুক, কারণ আমি এত বেশি একাকিত্ব জীবন পার করছি। আমি চেয়েছি একটা সাপোর্ট সিস্টেম থাকুক। তুমি আমার বন্ধু হতে পেরেছ, কিন্তু আমি প্রেম চাই না। আমি তোমার সাপোর্ট সিস্টেম হব। তুমি আমাকে একটা সুযোগ দাও। বাট আমি পারবো না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। জয় প্লিজ একবার ট্রাই করো না, দেখো কি ঘটেছে তোমার সাথে সেটা আমি জানি না, তবে আমরা আমরা দুজন একসঙ্গে নিশ্চয়ই সেটা সমাধান করতে পারবো। পারবা না সমাধান করতে। আমি চাই না বলছি, দ্যাটস মিন আমি চাই না। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি না আমার লাইফে আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবো না, এবং আমি আমার জীবনের এই জায়গাটা ঠিক করতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে মাফ করো। জি সরি। তুই আর কতবার আমার মান সম্মান ডুবানোর চিন্তা ভাবনা করছিস? কত? বাবা, তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা তেমন না। না না, আমরা তো ভুল। আমরা যেমনটা ভাবি তুই কখনোই তেমনটা না। ছি, তুই আমার মেয়ে, হ্যাঁ? এই শিক্ষা দিয়ে তোর বড় করছি আমি। বাবা প্লিজ, আপুকে কিছু বলতে দাও। এই, তুই আমার কথার মধ্যে একবার কথা বলবি না, এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব একদম। হ্যাঁ, এই একটা জিনিসই তুমি খুব ভালো পারো। ছোটবেলা থেকে না এই শাসনটা দিয়ে আমাদের দুইটা মানুষকে তুমি শেষ করে দিছো। শাসন করে তো কোনো লাভ হয় নাই। বিদেশ গিয়ে সে প্রমাণ দিছো না। এখন আত্মীয় স্বজন শুনলে ছিছি করবে আমাকে। বাবা, আত্মীয় স্বজনের ছি ছিতে না আমার গায়ে ফসকা পড়ে যাবে না। হ্যাঁ, আই চুজ এ রং পারসন। দ্যাটস মিন এই না যে আমার জীবনটা আমি হেল করে দিছি। আমি কোনো খারাপ সিদ্ধান্ত নেই নি বাবা। তোমার উচিত ছিল এই সময় আমার পাশে থাকা। তা না তুমি আর আমাকে কলঙ্ক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। অর্জনা, ওরে বলে দাও যে কালকে একটা ছেলে আসতেছে ওরে দেখতে। ও সবকিছু জেনে শুনে রাজি হয়েছে। যদি ওরা দেখে পছন্দ করে আমি এই সপ্তাহের মধ্যে ওর বিয়ে দিব। জলি বেরো, জলে
জলে, নাফিস জলি কোথায়? জলিকে ডাকো। কে রে? জলে, কি ব্যাপার রেহান, তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? স্যার আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি না, আমার জলের সাথে দুটো কথা আছে, আমি বলে চলে যাব। জলে, জলে। জলি এখন কারোর সাথে কথা বলবে না। কথা বলবে স্যার। তুমি যাও এখান থেকে। জলে। রেহান, হোয়াট ইজ দিস? তুমি এরকম সিন ক্রিয়েট কেন করতেছো? তোমার সাথে এটা যায়? তুমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, তুমি এরকম আমার বাড়িতে এসে সিন ক্রিয়েট করতে পারো না? তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, অন্য কোথাও বিয়ে করছো? হ্যাঁ, তো তাতে তোমার সমস্যা কোথায়? ও, এখন আমার সমস্যা কোথায়? হ্যাঁ, এতদিন আমি বন্ধু ছিলাম, সাপোর্ট সিস্টেম ছিলাম, কোথাও তোমার বিয়ে করার সাহস হয় না, আমাকে পর্যন্ত তোমার বিয়ে করার সাহস হয় না, এখন তোমার সাহস আসতেছে কোত্থেকে? হ্যাঁ রেহান, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোনো কিছু বাড়াবাড়ি হচ্ছে না, তুই চুপ থাক। আচ্ছা, তোমার বাবা কি তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, বলো আমাকে। তুমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তোমার বিয়ের ডিসিশন তুমি নেবে, আঙ্কেল এটা করতে পারেন না। তো বড় বেয়াদব, তুই কিন্তু এখন বেশি বেশি করতেছিস। তুই এখন এখান থেকে যা, এখন যা, নাহলে কিন্তু আমি তোর একবারে। হো, এই তোমার সিক্রেট, এই তোমার সিক্রেট। তুমি তুমি এরকম একটা প্রতারণা আমার সাথে কিভাবে করতে পারলে? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওর বাবার পরিচয় আছে তো? যাও, ওরে নিয়ে যাও। কত বেয়াদব! তোমায় ঘিরে স্মৃতির চোরামায় পোড়ায়, ফিরে যদি যাবে তবে কেন জড়ালে আমায়? তোমায় ভেবে স্বপ্নগুলো শুধুই কাদায়, ভালোবাসি শুধুই তোমায়, কান্না লুকায় মেঘ ছায়া, প্রহর গুনি তোমার আশা, ভালোবাসি শুধুই তোমার। আশরাফ বললো তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো। বসো না। কেন? আমার বিয়েটা হয়নি। গ্রিন কার্ড পাওয়ার আসার বাচ্চা সহ আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু যখন শুনলাম আমি লন্ডনে আর ফিরে যাব না, পালিয়েছে। গুড ফর হিম। আমি তোমাকে অনেক পার্সোনাল ভেবেছিলাম। তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করার জন্য সরি।
ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার জীবনে অনেক আগেই চলে এসেছে, এখন আর ডিসঅ্যাপয়েন্ট হই না। তোমাকে অনেক আগেই সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারিনি। এটা আমার বেবি, জারার না, আমার পৃথিবী। লন্ডনে পরিচয় বাবার সাথে আমার ইললিগাল ইমিগ্রেন্ট ছিল। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, মনে হলো বিয়ে করে ফেলি। বিয়েও করে ফেললাম, কিন্তু ততদিনও বুঝতে পারিনি একটা অমানুষের হাত ধরে বসে আছে। রোজ মদ খেয়ে এসে আমাকে মারধর করত। যখন ভাবলাম ছেড়ে পালাবো, তখন যারা আমার পেটে, আর কোনো উপায় ছিল না। আর এই জানোয়ারটা এই সুযোগ নিয়ে আমাকে অত্যাচারেরও বাড়িয়ে দিল। প্রতিদিন অমানবিক অত্যাচার করতো আমার উপর। আর কি, থানায় কমপ্লেন করে দিলাম। বেশি দিন পালিয়ে বাঁচতে পারেনি, ধরা পড়ে গেছে। তারপর আমি আর চাইনি বাচ্চাটাকে মেরে ফেলতে। ভেবেছিলাম সিঙ্গেল মাদার হয়ে যাব, বাচ্চাটাকে রাখতে চেয়েছিলাম, ওটা তো আমারই রক্ত। একদিন যার জন্ম হলো, কিন্তু জানতে পারলাম যারা জন্ম থেকে কখনো কথা বলতে পারবে না, আমাকে কখনো মা বলে ডাকতে পারবে না। অনেক ভেঙে পড়েছিলাম, অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু যারাকে ঠিক করতে পারিনি। তারপর ভাবলাম দেশে ফিরে যাই। আমার সব থেকে কাছের মানুষ আমার বাবার কাছে, যে আমাকে সব থেকে বেশি বুঝবে, যারা ট্রিটমেন্টটাও ভালোভাবে হবে। কিন্তু দেশে ফেরার পর আমার পরিবার, আমার সমাজ আমাকে বুঝিয়ে দিল এই পৃথিবীতে সব দায়ভার শুধু নারীর। এখানে সবকিছুর জন্য শুধু নারীকে ভোগ করতে হয়। I'm sorry. I'm really sorry, জারি। আমি একটা টক্সিক মানুষের মতো আচরণ করেছি, তোমাকে একটু বোঝার চেষ্টা করিনি। তুমি কেন সরি বলছো? আমি তো তোমাকে মাফ চাওয়ার জন্য এখানে রেখেছি। আই এম সরি যে আমি তোমার ভালোবাসা বুঝিনি, তোমাকে বুঝিনি। আমাকে মাফ করে দিও প্লিজ। ওভাবে বলো না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জারাকে নিয়ে আবার লন্ডন ফিরে যাব, ওখানে বড় হবে আমার মেয়ে। না জানি, তুমি লন্ডনে ফিরে যাবে না। যারা যারা এখানেই বড় হবে, আমার কাছে, আমাদের কাছে। প্লিজ। না রেহান, আমি এটা চাই না। আমি চাই না আমি আর যারা কারো বোঝা হই। তোমরা কেউ আমার বোঝা হয়ে থাকছো না। যারাকে আমি আমার পরিচয় বড় করবো। আমি জানি না সমাজ কি বলবে, তোমার পরিবার কি বলবে, আমার কিছু যায় আসে না। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছি, তোমাকে ভালোবাসতে চেয়েছি,
সুখে দুঃখে দুজন একসঙ্গে বড় হতে চেয়েছি। আমি তোমাকে ছাড়া চিন্তাই করতে পারি না। যারা যারা আমার পরিচয় বড় হবে, আমরা আমরা দুজন একসঙ্গে ওকে বড় করব। এভাবে হয় না রেহান। আমার পরিবার, তোমার পরিবার, এই সমাজ তোমাকে একদিন একা করে দেবে। যত সমস্যায় আসুক, ভালোবাসা দিয়ে সেগুলো সলভ করবো আমরা একসঙ্গে সেগুলো সমাধান করব। ভালোবাসি শুধু তোমার, কান্না লুকায় মেঘ ছায়া, প্রহর গুনি তোমার আশা। ভালোবাসি শুধুই তোমার, অনেক গল্প জমা